মার্ডার করে আসছে, জবাই করছে, সাক্ষী আছে, তারপর সে যে জামিন চাবে কেন? কারণ তার একটাই কথা যে আমার ফাঁসি দিয়ে দেন, আমি ফাঁসি দেন, আমি তো বুঝেছি, তা আপনি আমার বিচারও করবেন না, আর বিনা বিচারে আমার আটক রাখবেন, মানে আমার তো রাইট টু জাস্টিস আছে, তাহলে আমার রাইটটা কোথায়? আমার রাইটটা আগে দেন, তাহলে আমার জামিন দেন। আজকে যারা দুর্নীতি করে, আজকে দুর্নীতি আমার মামলা একটা হইলে 12 বছর লাগে, 10 বছর লাগে, হয়তো ইতিমধ্যে সে আরও টাকা বানায়, আরও দুর্নীতি করে, টাকা পাচারের সুযোগ পায়, তারপরে তারা চলে যায় বিদেশে, যেয়ে গাড়ি বাড়ি করে। আমার সম্পত্তি নিয়ে গেলে কী হবে? ও টাকাতে আমার ওই সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান দেখলাম কয়েক হাজার কোটি টাকা নিয়ে সে আমেরিকায় যে বাড়ি গাড়ি করে ব্যবসা বাণিজ্য করতেছে। আজান দিছে এখনও আসে না বাচ্চা, এটা কোন ধরনের বিয়াদব? মা অভিযোগ করবে হারিকেনের আলোতে পড়ছি আমি। আর অনেক সময় কোনো কইলো কুপিবাতি জ্বালায় বাইরে যাইতো, তো আমি জয়েন্ট ডিস্ট্রিক্টে আমি বলছি আব্বা চলে আসবে, ভাই আমি এখন বাসায় যাই। ও লোকটা তাকে আছে, ভাই আপনি বিয়ে করছেন, আপনার বউ আছে, আপনি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, আপনার বাপের সন্ধ্যায় আসবে, আপনি এখন ভয় পেতেছেন, মানে ধীরে ধীরে কোন ধরনের কথা? তখন আমি একটু আসলে তো তাই ব্যাপারটা তো আমার 3টা বাচ্চা, মাশাআল্লাহ আকবার, 3টারে একসাথে গাড়িতে আমি তুলে নেই, কারণ আমার গাড়ির টায়ার বাস্ট হয়ে যাবে। বাবা একটা বল পেন নিয়ে আসো তো, 10টা টাকা দিলাম। মাস্টার মাইন্ডে পড়ে আমি দেখতেছি চিত্রটা রাখো, কেন গ্রামের ছেলে শহরের ছেলের মধ্যে যে পার্থক্যটা কীভাবে হয়ে যায়, ফাইটিংয়ের কারণে এইটা হয়। সে কলম নিয়ে আসলো আর দিল, আমি বললাম আর 5 টাকা কই? কয় যে আব্বু সে তো 10 টাকাই রেখে দিল। আমি যাবো না, এটা 5 টাকা দাম, নিয়ে আসো 5 টাকা। আর নয় বলে কলম ফেরত দাও। তখন ধমককে এসে বলে আব্বু তাহলে আমার কাছে 10 টাকা নিল কেন? আমি ছাগলের বাচ্চা, এত ভদ্র হওয়ার দরকার নেই, তুই যা যা। তো যাওয়ার পরে গেল, তখন বললো যে আমাকে 5 টাকা ফেরত দেন। ভদ্রলোক মানুষ, না আমার কলম ফেরত দিতে বলছে, তো 5 টাকা ফেরত দিছে। আমি বললাম বেটা এখন 5 টাকা ফেরত দিল কেন? কয় তাহলে ওরা এটা করলো কেন আব্বু? আমি তো বেটা এইসব ভদ্রতা সার বেটা সব। নন্দিত শৈশব, কত চমৎকার কথা। শৈশব মানেই নন্দিত, কিন্তু ওই শৈশবের সময়ে যে কত বদ আছে এটা বোঝা যাবে না, কিন্তু আমরা সব পজিটিভ নিতে চাই। নন্দিত শৈশব। তারপরে বলছে বাংলাদেশের কিশোর অপরাধ, এই আস্তে আস্তে নেগেটিভ দিকে এসে শেষে একেবারে বলে দিল জ্ঞান কালচার। তো শুরু করলো ভালো দিয়ে, 3rd নম্বরে এসে একেবারে শেষ। অ্যাকচুয়ালি আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না, কারণ এত জ্ঞানী গুণী লোকজন, আর কার্জন তো প্রফেসর, সে তো আবার বইও লিখছেন, দেখেন কত সুন্দর একটা। আর ওই যে ওমর ফারুক, তার একটা ব্যারিস্টার সুপ্রিম কোর্টে, সে প্রখ্যাত ব্যারিস্টার, আমি না, আমার ওকালতির বয়স হলো 5 মাস। তো এখন সে নোয়াখালীর ভাষা নিয়ে খুব চিন্তায় আছে। এটা কোনো বিষয় না, পৃথিবীর সবচেয়ে বড় স্কিলনেস হচ্ছে কমিউনিকেটিভ স্কিল। যদি আমি বুঝাইতে পারি, আমি যদি এখন এরকম ইংরেজি বলি, নোয়াখালী বাড়ি অন 25th of March পাকিস্তানি পাঞ্জাবি ফোর্স অ্যাটাক দি হিফল অফ বাংলাদেশ ফর পেয়ার অফ লাইফ দ্য ফ্লিট টু ইন্ডিয়া ইন 1971। তো কমিউনিকেশন তো হইল, অসুবিধা কি? ইংরেজি তো হইলো। আমি তো 31টা দেশে গেছি, একজনে কয় বুফেলো, আমি বলি এটা কী হইলো? আমরা তো বাফেলো বলি। তো ওইটা কোনো সমস্যা নাই। তারপরে এই উমরেলা, এগুলা কিছু না। পৃথিবীর সবচেয়ে বড় কমিউনিকেশন হচ্ছে এই মানে বুঝাইতে পারি কি না। আমি কার্জন স্যারের লেখায় আসতেছি পরে, বছর 40 আগে আমি তখন আমি ইউনিভার্সিটির ছাত্র, তো গুলিস্তানের মোড়ে বসে আছি, তা বয়স্কা নোয়াখালী, আমি ওমর ফারুককেই টার্গেট করতেছি, ব্যারিস্টার তো। এখন সেই নোয়াখালীর সেই বয়স্কা মহিলা, টেলিফোন ছিল না, ব্রাজিলের থেকে তার ছেলের সাথে কথা বলতেছে। তো কয় যে বাজি তুই কবে দেশে ফিরে আইব? মা আই তো এখানে বিয়ে করছি, আনের নাতিয়েই গেছে। কয় বাজি তুই নোয়াখালী মানুষ, তুই ব্রাজিলের ভাষা বুঝলি কেমনে? কয় হাতের মুখের দিকে আই তাকাইছে, হাতে হাত দিকে তাইছে, আদের মধ্যে ফ্রেম হয়ে গেছে, আর বিয়ে করছি, আনের একবার নাতিয়েই গেছে। এখন তো কমিউনিকেশন যেভাবেই হোক, কমিউনিকেশন হইলেই হইল। ইংল্যান্ডের একজন স্বরাষ্ট্রমন্ত্রী অন্ধ, সে অ্যারিস্টটল ওনাসিস, ক্রিস্টিনা ওনাসিস আছে না, পৃথিবীর সবচেয়ে ধনকুবের, তার সাথে প্রেম করে বিয়ে করে বাচ্চা আছে, সব আছে, নো প্রবলেম। আমি কেন এই কথা বললাম, সে একটু হেসিটেট ফিল করতেছিল যে নোয়াখালী ইংরেজি ঠিক মতো বলতে পারছে না, এত ভালো বলার দরকারটা কি? বুঝলেই তো হইল। তারপরে ব্যারিস্টারি পাস করে কিন্তু সে চলে আসছে ওই ওদের ভাষা পড়ে। হ্যাঁ, না না, একজনে ওই যে বিভিন্ন ওইগুলো সব যোগ, ওই যে বলে
সব দেশে বিভিন্ন দেশের লোক বাড়ি কোথায়, কই বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের নাম বলে, একজন বলে যে ওইটা বললে লাভ কি বলে হোয়ার ফ্রম ইউ আর, বলে নিউ খালি, বলে হোয়ার ইট ইজ, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্যাট কান্ট্রি, বলে ফেনাই। তো এগুলা কিছু না, আমি কোত্থেকে শুরু করবো বুঝতে পারতেছি না, আমি এত জ্ঞানী গুণীর লোক না। হ্যাঁ, জীবনে লেখাপড়া খুব কম করছি, যদি লেখাপড়া না করে যদি কেউ আগাইতে পারে, যতটুকুই আগাইছি, তাহলে সেটা হলো আমি বিচার বিভাগে 1983 সালে আমি ওই যে ব্যারিস্টার ফারুক দেখছে এটা, যে আমি ওই ডয়েসেবেলে ওই যে হারুন আছে, আর আমি একটা ব্যাপার হচ্ছে কি, আমার অনেক বয়স তো, 3 বছর, যাহাকে দেখি তাহাকেই পোলাপান বলিয়া মনে হয়। হ্যাঁ, আর আমি মনে মনে এতক্ষণ বসেছিলাম, আর এই মেয়েটার চশমা চোখে মেরে জিজ্ঞেস করছিলাম যে 5-এ পড়ে না 6-এ পড়ে। ওরে তুমি কি পড়ো? LLB সেকেন্ড ইয়ার। যাক, উত্তরটা দেওয়া নাই যে হাফ প্যান্ট পরি। একজনের জিজ্ঞেস করছে তুমি কি পড়ো, কয় হাফ প্যান্ট পরি। আরে না, ওইটা বুঝাইতে চাই নাই, কোথায় পড়ো, কয় কোমরে। প্রশ্নও ঠিক আছে, উত্তরও ঠিক আছে, কমিউনিকেশনও ঠিক আছে, রেজাল্টও আমি পাইতেছি না। না, খুব সাধারণ আমি কিছু কথা বলতেছি, আসলে হচ্ছে কি বুঝতে পারাটাই বড় ব্যাপার। যেমন এই বলে যে তোমার বাসা কোথায়, এটা কমান, সবাই এইসব যোগ সবাই জানে, কয় বাসার সামনে। আরে না, বাসা কোথায়, কয় থানার সামনে। আর দেখ মিয়া, ওই দুইটা কোথায়, কয় সামনাসামনি। এখন আমি যেটা বলতেছি যে আমাদের এই লর্ড কার্জনের ছোট ভাই, এই দেশ যারা শাসন করেছিল, হ্যাঁ, কার্জন জুনিয়র, আবার আরেকটা শেখও আছে। তো এইরকম একদিকে শেখ, আরেকদিকে লর্ড কার্জনের ছোট ভাই, ছোট কার্জন, জুনিয়র কার্জন, প্রফেসর আবার। তো এখন সে যেটা লিখেছে, আমি এটার পরে একটা কথা বলবো শুধু, অ্যাকচুয়ালি তোমরা অনেক ট্যালেন্ট যারা, আমি কিন্তু এই লোকের জন্য বক্তৃতা দিতেছি না, আমি তোমাদের জন্য দিয়েছি, কারণ আমি একসময় ওইখানে বসেছিলাম। হ্যাঁ, তারপর ওইখান থেকে বসতে তারপর একসময় পাশ করে বের হয়ে জজ হয়ে এই 500 বছরে আমি বলছিলাম যে 1000 বছর এতদিন কেউ চাকরি করে নাই, 22 বছর 3 মাসে জজ হয়ে গেছিলাম, আর 22 বছর 7 মাসে জয়েন করছি। আমি তখন অনার্স পাস করি নাই, ইন্টারমিডিয়েট পাস জজ। বলে এটা কেমনে? কারণ পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয় নাই, আবার LLM-এ ভর্তি হয়েছি, আবার চাকরিও হয়ে গেছে। তারপরে আবার 1 বছর চাকরি করলাম, এর মধ্যে সরকারের পারমিশন নিয়ে LLM করলাম। তারপর ওই সময় ওই হাফ প্যান্ট পরা অবস্থায় আমি আবার সারা দেশে ফার্স্ট হয়ে গেছিলাম। আমি বুঝলাম তাহলে যারা পরীক্ষা দিচ্ছে ওরা কি আমার চেয়েও খারাপ? আমার চেয়ে খারাপ তো কারণ মনে করেন, তাহলে ওরা আমার চেয়েও খারাপ, তাহলে আমার দিয়ে কী হবে? আর ওরা যে চাকরিতে জয়েন করছে ওদের কি হবে? তো যাই হোক, এরকম করতে করতে এক সময় আমি জাতিসংঘে ইন্টারন্যাশনাল জাজ হয়ে গেলাম। অনেক টাকা, $11,000 বেতন পাইতাম 2000 সালে। 5 স্টার হোটেলে আমি থাকতাম, আর বিজনেস ক্লাসে আনা নেওয়া করতে আমেরিকা থেকে। তারপরে এক জেলা থেকে আরেক জেলায় যাইতাম হেলিকপ্টারে। তারপরে আমি জাজ কোর্টে অ্যাপিল, মানে ইন্টারন্যাশনাল জাজ যারা সাদা চামড়া, অনেক জ্ঞানীগুণী না, ওরা মনে করে, ওদের আপিল শুনতাম আমি, দেখি তোমরা কী লেখছো দেখি বসে বসে। দেখলাম যে ওই ওমর ফারুক তাদেরকে শিখাবে। হ্যাঁ, আসলে ওই সাদা চামড়া এটা কিছু না। আরও একটা মজার গল্প বলি, তারপরে আমি ওর বইটার একটু জায়গায় আসবো। সে হচ্ছে, আমরা সাদা চামড়া দেখলে মনে করি যে ওরা অনেক টাকা পয়সার মালিক। হ্যাঁ, আসলে ওরা হচ্ছে ফকির। ওদের হচ্ছে কি একটা সোশ্যাল সিকিউরিটি আছে, তো যাই বেতনটা তো পায়, খেয়ে দিয়ে কোনো রকমের চলে, চিকিৎসাটা ফ্রি পায়, তারপরে রাষ্ট্র সব কিছু দায়িত্ব নেয়, লেখাপড়া ফ্রি যারা ওইসব দেশের সিটিজেন, বিশেষ করে কানাডায়, আমেরিকা এবং ইংল্যান্ডে, এইসব অস্ট্রেলিয়াতে, কাজে এই জন্য ওরা চিন্তা করে না। কিন্তু ওরা টাকা পয়সা খুবই কম। আমি পাইতাম $11,000, ওরা পাইতো $2200-2400। হ্যাঁ, তা আমারে বলতো যে আমার নাস্তা করো, আমার একটু খাওয়াও, তুমি ভালো ভালো খাও, তোমার এত টাকা। হ্যাঁ, তো এই ফকিরগুলারে খাওয়াইতাম। হ্যাঁ, আসলে ওদের টাকা পয়সা নেই। আর আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু কেউ ভুল করবে না, সাদা চামড়া দেখলে ওই আগে আমরা বলতাম ছোটোবেলায় ওই যে লাল বান্দর যায়। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু তারপর ওই শয়তানের ছাও একটা যায়, এগুলো বলবে না, ওরা কিন্তু এগুলো বোঝে। মনে করে না, ওরা বোঝে না। ওই বান্দরগুলো এই দেশে আসার আগে এগুলো শিখে আসে। হ্যাঁ, তারপরে তা আমি একজনে আমারে বলতেছে, যাক ওই চ্যাপ্টার আমি বলবো না, তো বলতেছে আমি খুব প্রাইড করে একটা, হ্যাঁ হারুন শোনো, আমারে বলতেছে, এই
তোমার দেশে কি আমরা গেলে এই যে ওয়েস্টার্ন কালচারে যেরকম ছেলে মানুষ মেয়ে মানুষ নিয়ে আমরা এরকম ঘোরাঘুরি করতে পারবো? আমরা জানি ইটস মুসলিম কান্ট্রি, উই ডোন্ট হ্যাভ দ্যাট কালচার, উই নেভার ইন্ডালজ সাচ টাইপ অফ রিলেশনশিপ দ্যাট উইল মিক্স উইথ দি পিপল অ্যান্ড আওয়ার গার্ল। ইউ ক্যান ফাইন্ড এনি ভেরি স্মল নাম্বার অফ পিপল উইথ হুম ইউ ক্যান সি। তো বলে যে, ও জেন্টলম্যান, ইউ আর মুসলিম কান্ট্রি, ও ইউ হ্যাভ দি গুড বিহেভিয়ার অ্যান্ড ইসলামিক নর্মস। ইয়েস, okay, thank you, I know everything because I have visited your country 4 times and everything's are happening under the carpet in your country. তার মানে কি, এই দেশে তলে তলে সবই হয়, আমি 4 বার মাত্র পরীক্ষা করে আসছি। কাজেই কখনো মিথ্যে কথা বলবা না। এই বাংলাদেশকে উপরে উঠানোর জন্য বা এই নিজে যা না, কখনো কারোর সাথে বলবো না। ওরা আমাদের চেয়ে অনেক ট্যালেন্ট, অনেক বুদ্ধি রাখে, কিন্তু বাঙালি হলো সুপার ট্যালেন্ট। হ্যাঁ, তো এই জন্য একটা কথা বললো যে এইসব শেয়ার করতে বলতে হয় না, মিথ্যা কথা, যা সত্যি তাই বলবা। আর এখন আমি যেটা বলতেছি, অ্যাকচুয়ালি আর্নেস্ট হেমিংওয়ে একজন নোবেল লরিয়েট, ইংল্যান্ডের, উনি লিটারেচার উপরে নোবেল লরিয়েট, উনি কিন্তু হতাশায় মারা গেছেন। কেন? উনি বলছে, আচ্ছা আমি যে নোবেল লরিয়েট হলাম, এই জাতিকে, পৃথিবীতে তো আমি কিছুই দিতে পারলাম না, তা আমি তো অনেক কিছুই দিতে পারতাম, তা আমার বাইচে থেকে লাভ কী? তারপর সেই হতাশায় ঢুকলো, হতাশায় পড়ে মরে গেল। ও আসলে একটু বোকামি করছে, ও যেটুকু ক্রিয়েটিভিটি ছিল শেষ করে দিছে, পরে আর নিজেকে ধরে রাখতে পারে নাই। কিন্তু পৃথিবীতে হতাশার কোনো জায়গা নাই। 100 কোটি হতাশার কথা সামনে থাকবে, বাট ইউ হ্যাভ টু ফিল দ্যাট ইউ হ্যাভ সো মেনি থিংস টু ডু অ্যান্ড ইউ আর দি ম্যান টু রান দি কান্ট্রি, টু এনজয় দি কান্ট্রি, এনজয় ইউর লাইফ, সার্ভ দি পিপল। ইউ ক্যান run your life in the best way with financial and intelligent and every sphere of your life you can establish yourself. হতাশ হবা না। আর যে আরেকটা কথা বলে দিই, এটা খুব একটা আজব কথা আমি বলি। ধরো তোমরা তো কেউ বিয়ে করে না, অবশ্য আমাদের সময় 2 একজন ছিল, এই 2nd ইয়ার 3rd ইয়ারে বিয়ে করছে, বাপ মা আদর করে বিয়ে করে দিছে, যাক এরকম দেখছি আমরা, ওইসব ব্যাপার না। তো এখন যেমন একজনের হাজব্যান্ড ওয়াইফ তালাক চাচ্ছে, ওয়াইফ এসে বলতেছে, স্যার আমি এই জজের কাছে গেছে, জজের কাছে, স্যার আমি ওর কাছে তালাক চাই। কেন? কয় আমি সারাদিন কষ্ট টষ্ট করে বাড়ির সব কাজ করে বিকালবেলা গোসল টোসল করে খেয়ে দিয়ে আমি একটু হারমোনিয়ামটা নিয়ে বসি, এই জন্তু জানোয়ার আমার এসে বলে যে পিটায় মারে, এখন গরম বাদ দিবা। তো স্যার এর সাথে কি এইসব হারামজাদা স্বামীর সাথে কি গড় করা যায়? বলেছি ইয়েস ইউ আর রাইট, নো 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 এটা না, ইউ আর রাইট। তখন স্বামী বলতেছে যে, এই জজ সাহেব বলতে, স্যার আমি সারাদিন কষ্টের পরে আমি যখন একটু খাবো, আমি ক্ষুধার্ত, তখন আমি তো মরে যাব, আমার এত কষ্ট, সেই সময় সে কেন হারমোনিয়াম বাজাবে? অন্য করতে কি সময় নাই? আমি কি ওর সাথে ঘর করতে পারি? তখন বলল ইয়েস ইউ আর রাইট। তখন আরেকজন সামনে বসে শুনতেছিল, সে বললো যে স্যার ইউ আর জাজ, আপনি তারটাও রাইট বললেন, ওনারটাও রাইট বললেন, এটা কেমন কথা হলো? স্বামীটাও রাইট, স্ত্রীর, আপনি দুজনেরটা শুনে আপনি একটা রাইট বলবেন, কারণ আপনি জাজ। বলেছি ইউ আর রাইট। It means 3 rights runs together in the same go. 3 rights run together in the same go. তো এখন যদি বলি তাইলে কি সবই ঠিক? হ্যাঁ সবই ঠিক। একজন যদি আমাকে বলে এই একটা জন্তু জানোয়ার, কুত্তা, ছাগল, বেড়া, ন্যাস্টি, 3rd ক্লাস লোক, ইয়েস ইউ আর রাইট। আবার আরেকজন বলে স্যার আপনার মতো ট্যালেন্ট মানুষ তো আমি দেখিনি, আপনি অনেক জ্ঞানী গুণী, খুব মানবিক মানুষ, বলেছি ইউ আর রাইট। তো কেন বলতেছি, যে যেটা বলে ইট ইজ হিজ জাজমেন্ট। আমি কিন্তু ফিলোসফিক্যাল কথা বলতেছি। তোমাকে যখন কেউ চূড়ান্ত খারাপ বলবে, যা বলবে, তখন ইয়েস হি ইজ রাইট, ইট ইজ দি জাজমেন্ট অ্যাবাউট মি রিটেন ডাউন বাই দ্যাট জেন্টলম্যান হু ইজ ডেলিভারিং জাজমেন্ট অ্যাবাউট ইউ। অ্যান্ড আরেকজন যখন তোমার সাথে খুব ভালো কথা বলছে, ইয়েস, তাহলে ওর জাজমেন্টটা আমার সম্পর্কে একটা ভালো জাজমেন্ট লিখছে। ইউ অ্যাকসেপ্ট বোথ। তুমি তো সবার মন একসঙ্গে জয় করতে পারবে না, তাই না? ওই যে বলে না যে যেই বউ পাড়াপতি সবাইকে সন্তুষ্ট করতে পারে, কিন্তু স্বামী সন্তুষ্ট না। কোর্টে মামলা হয়েছে, বলে না যে স্যার এই পাড়ার সব ছেলেরা আমার উপরে খুশি, আর এই নমরুদ জাহেল স্বামীটা আমার উপরে অখুশি। হ্যাঁ, তো সবাই খুশি হইলেও তো স্বামী তো খুশি হচ্ছে না। কেউ খুশি হবে, কেউ হবে না, কোনটা পক্ষে যাবে, কোনটা বিপক্ষে যাবে, এগুলা বিষয় না। যে যা বলবে এটাই ঠিক, কখনো প্রোটেস্ট করবে না, মারতে যাওয়ারও দরকার নাই। তোমার কাজটা তুমি করে যাও, একসময় তোমার রেজাল্ট পাবে। একসময় ওর জাজমেন্টে কিন্তু ও পাল্টায় ফেলবে, বলে না আমি ওর সম্বন্ধে যা বলছিলাম অ্যাকচুয়ালি এটা তো ঠিক না। হ্যাঁ, আবার
ঠিক কথাটা বেঠিক হয়ে যায়। কেমন একজন বলছে একটা মিথ্যাবাদী 100% মিথ্যা কথা বলে, 4-5 জন মিলে বলে যে না এটা আপনি ঠিক, একজন মানুষ সম্বন্ধে আপনি এইভাবে না জেনে কথা বলতে পারেন না। কেন? হ্যাঁ মিথ্যাবাদী, আপনি জিজ্ঞেস করেন। তখন বলে আমরা সবাই মিলে গবেষণা করে দেখছি সে 100% মিথ্যাবাদী না, আপনি মিথ্যা কথা বলতে পারেন না। তাহলে সে কেমন লোক? বলে সে 99% মিথ্যা কথা বলে। তো এটা কি হইলো? এখন আমি যেটা বলতেছি, অনেকগুলো কথা বললাম, এই লর্ড কার্জনের ছোট ভাই প্রফেসর কার্জন এবং সৌদি শেখ বংশেরও সে একটা উত্তরাধিকারী সে দাবি করতে পারে, এটা তার রাইট, এটা ল অফ ইনহেরিটেন্সে সে কিন্তু রাইটটা আছে, এই রাইটটা আছে। যদিও সে তার উদার মন বলে এসব দাবি করে না, কারণ তার মন অনেক বড়। সে কার্জনের কিছু পরিচয় দিতে চায় না, শেখ বংশেরও পরিচয় দিতে চায় না, কারণ উদার মন, বড় মন। এখন সে যে বইটা লিখছে, এই যে কিশোর গ্যাং, শৈশব, আমরা শৈশব বললে সবসময় পজিটিভ বুঝি, কিশোর বলতে পজিটিভ বুঝি, তারপরে যখন 3rd নম্বরে এসে গ্যাং কালচার বলে দিল তখন নেগেটিভ হয়ে গেল, তাই না? তিনটা পার্ট নাই বইটার কিন্তু 3টা পার্ট, তার বইটার নামেরই 3টা পার্ট। এই যে দেখা, অদ্ভুত একটা ব্যাপার, একটা বই তার 3টা মাথা বলেন হেডলাইন, এটা 3টা হেড দিয়ে সে লিখছে। নন্দিত শৈশব, কত চমৎকার কথা। শৈশব মানেই নন্দিত, কিন্তু ওই শৈশবের সময়ে যে কত বদ আছে এটা বোঝা যাবে না, কিন্তু আমরা সব পজিটিভ নিতে চাই, নন্দিত শৈশব। তারপরে বলছে বাংলাদেশের কিশোর অপরাধ, এই আস্তে আস্তে নেগেটিভের দিকে এসে শেষে একেবারে বলে দিল গ্যাং কালচার। তো শুরু করলো ভালো দিয়ে, 3rd নম্বরে এসে একেবারে শেষ। তবে সে যেটা লিখছে এটা কিন্তু একটা চমৎকার তোমাদের জন্য একটা আইডিয়া হবে এই সমাজ সম্পর্কে, তোমরা তো সবাই জানো না। আর একটা যে বিশেষ করে আরেকটা কথা বলি, তোমরা যারা এই বিসিএসে জজ হইতে চাও না জুডিশিয়ালে, অ্যাকচুয়ালি আমি বলবো ওই ছেলে মেয়েগুলোই সবচেয়ে বেশি চান্স পাবে যারা গ্রাম থেকে আসছে। কেন? কারণ হচ্ছে কি, এই বাসে ওঠার ধাক্কা ঠেলা, তারপরে ট্রেনে ওঠা, মারামারি, ফাটাফাটি, এই চেষ্টা তদবির করতে আস্তে আস্তে যে শেখা হয়ে যায়, আর তা সে ব্লেন্ডিং অফ নলেজ ইন দি বুকস, ইট উইল এনরিচ ইউ ইন দি বেস্ট ওয়ে, দেন ইউ ক্যান কোপ অ্যান্ড ইউ ক্যান ফাইট, ইউ ক্যান বিট আদার্স। আর আমি বলি শহরের ছেলে যারা মেধাবী আসো, শহরের ছেলের বাবারা গ্রাম থেকে উঠে আসে মানুষ, তার বাবা যে ফাইটটা করে আজকে শহরে ফ্ল্যাট বাড়ি গাড়ি করতেছে, সেই বাবা কিন্তু ওই পাট কেটে ধান কেটে নৌকায় করে বাসে করে লঞ্চে করে ঢাকায় আসছে, এসে যেই বাচ্চা টাচ্চা হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে, তার যে বাচ্চাগুলোকে যেখানে রাখতেছে এই বাচ্চাগুলো ওইগুলা দেখে নাই। এখন এই বাচ্চাগুলোর কিন্তু অভিজ্ঞতা অনেক কম, কিন্তু যেই বাচ্চারা এখনও গ্রামে আছে সেই বাচ্চাগুলো ঢাকা শহরে এসে ইউনিভার্সিটিতে ভর্তি হয়। দেখো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র অনেক আছে, হাজার হাজার শত শত, কারণ ওদের অর্থের অভাবে ওরা মাদ্রাসায় পড়ছে। এখন বড়লোকের ছেলেরা আবার মাদ্রাসার সাথে আবার ক্যাডেট মাদ্রাসা লাগাইছে, আমি বুঝতে পারি না মাদ্রাসায় কি যুদ্ধ করবে, আমি তাও বুঝি না। ওই ক্যাডেট কলেজের সাথে নাম রেখে ক্যাডেট মাদ্রাসা, আর এটা কোনো কথা? যাই হোক, ওখানেও এখন প্রচুর পয়সা দিয়ে পড়ানো হয়। এখন ঘটনা হচ্ছে আমাদের শহরের যে বাচ্চাগুলো পয়দা হয়েছে, আমারও 3টা বেবি আছে। আমি ক্লাস 7-এ যখন পড়ি, ছাত্রলীগের সম্মেলনে, কোন ছাত্রলীগ আমি বলতেছি না, সম্মেলনে বাপের টাকা চুরি করে ঢাকায় আসছি লঞ্চে করে, তখন কমিউনিকেশন ছিল না খুলনা থেকে। তো হারুন, এই যে গ্রেট জার্নালিস্ট আর প্রফেসর, আমি আসছি ঢাকায়, ক্লাস 7-এর ছাত্র, তখন স্টেডিয়াম, ভাসানী স্টেডিয়াম হয় নাই, আউটার স্টেডিয়াম সম্মেলনে আসছি। সেই সময় আমাদের মারামারি করতে হয়েছে। কি মারামারি? ছাত্রলীগ 2 ভাগ হচ্ছে, একটা সরারদি উদ্যানে, একটা ওইখানে। সরারদি ওইখানে বুঝলেই বোঝা যাবে কোন দলে ছিলেন। আসম আব্দুর রহমান, শাহজাহান সিরাজ। যাক, এগুলো বাদ দিয়ে তারপরে তো 36.5 বছর জজগিরি করলাম। তো ঘটনা হচ্ছে আবার ক্লাস 7-এর শেষে কি 8-এর প্রথম দিকে ক্লাব করে ক্লাবের প্রেসিডেন্ট হইলাম। সেই ক্লাবের টুর্নামেন্ট করলাম আমি গ্রামে বসে। আর আমার ছেলে যখন ক্লাস 10-এ পড়ে, এখন সে কানাডায় গ্র্যাজুয়েট, কাজবাজ করে খায়, ক্লাস 10-এ যখন পড়ে মাশাআল্লাহ বিছনায় প্রস্রাব করে। আচ্ছা, আর তার বাপ ক্লাসে থাকতে ক্লাব করে ক্লাবের প্রেসিডেন্ট হয়েছি। তো ঘটনাটা হচ্ছে, আবার তারে যখন ক্লাস 9-এ পড়ে একদিন বললাম যে বাবা একটা বল পেন নিয়ে আসো, তো 10টা টাকা দিলাম। মাস্টার মাইন্ডে পড়ে, আমি দেখতেছি চিত্রটা দেখো, কেন গ্রামের ছেলে শহরের ছেলের মধ্যে যে পার্থক্যটা কীভাবে হয়ে যায়, ফাইটিংয়ের কারণে এইটা হয়। সে কলম নিয়ে আসলো আর দিল, আমি বললাম আর 5 টাকা কই,
কয় যে আব্বু সে তো 10 টাকাই রেখে দিল। আমি যাবো না, এটা 5 টাকা দাম, নিয়ে আসো 5 টাকা। আর না বলে কলম ফেরত দাও। তখন ধমককে এসে বলে আব্বু তাহলে আমার কাছে 10 টাকা নিল কেন? আমি ছাগলের বাচ্চা, এত ভদ্র হওয়ার দরকার নেই, তুই যা খে যা। তো যাওয়ার পরে গেল, তখন বললো যে আমাকে 5 টাকা ফেরত দেন। ভদ্রলোক মানুষ, না আমার কলম ফেরত দিতে বলছে, তো 5 টাকা ফেরত দিছে। আমি বললাম বেটা এখন 5 টাকা ফেরত দিল কেন? কয় তাহলে ওরা এটা করলো কেন আব্বু? আমি তো বেটা এইসব ভদ্রতা সার বেটা সব। ঘটনা হচ্ছে কি, তো তোমরা যারা এই গাড়ি নিয়ে, আমার 3 বাচ্চাই তো, আমি যখন $11,000 বেতন পাই, আমি তো প্রথমে এই গাড়ি কিনলাম, এসি কিনলাম, তারপরে ভালো জায়গায় থাকলাম, তার আগে থাকছি হচ্ছে 900 টাকার বাসা। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে মানুষের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট হয়। এখন এই যে কিশোর গ্যাংয়ের প্রশ্নে আমি আসতেছি, এটা হচ্ছে এই যে তোমরা যারা গ্রাম থেকে আসছো, ছুটিতে গ্রামে যাও, বাড়িতে যাও, তোমাদের যে ভেন্টিলেশনটা হয়, যেই ছেলেপেলেগুলো শহরে মাস্টার মাইন্ড থেকে বা এই এখন তো আরও ভালো ভালো অনেক স্কুল যেগুলো, এখান থেকে যারা পড়ে আসে, অ্যাকচুয়ালি ওদের কিন্তু খেলার মাঠ নাই। ওদের কিন্তু খেলার মাঠটা হচ্ছে এই কম্পিউটারের স্ক্রিনটা, ওখানেই গেম খেলে, কিন্তু গেম আছে না, ওইখানেই গেম খেলে, ওইখানেই ফিকশন দেখে, ওইখানেই মারামারি দেখে। তো ওরা যাবে কে? ওরা তো স্থূল হয়ে যায়। আমার 3টা বাচ্চা মাশাআল্লাহ আল্লাহু আকবার, 3টারে একসাথে গাড়িতে আমি তুলে না, কারণ আমার গাড়ির টায়ার বাস্ট হয়ে যাবে। কারণ আমার গাড়ির টায়ার বাস্ট হবে, 3টারে একসাথে তুলি না, কারণ ঘরের মধ্যে থাকে, বসে থাকে, আর সারাদিন কী সব করে টরে। মেধা আছে, বুদ্ধি আছে, কিন্তু এই আপার চেম্বারে আছে, আর খায়া দেয়া ফলে স্লো ফুড তারা খাবে না, অলওয়েজ ফাস্ট। তো এরকম করে। এখন এই যে কিশোর গ্যাং হওয়ার পিছনে 2টা দিক, সে কিন্তু খুব ভালো অ্যানালাইসিস করছে, তোমাদের টিচার উনি অনেক সুন্দর অ্যানালাইসিস করছে। একটা হচ্ছে বস্তি থেকে কিশোর গ্যাং হয়, বস্তিভাবে কিশোর গ্যাংয়ের স্টাইলটা কিন্তু আলাদা। ওরা কিশোর গ্যাংয়ের ঠিক উত্তরা, গুলশান, বনানী বা খুলনা, চিটাগাংয়ের যে কিশোর গ্যাংয়ের এটা লেখা হয়েছে ওই রকম না। ওরা হচ্ছে দে আর ইউজড বাই আদার গ্যাং, সিনিয়র গ্যাং, যারা পলিটিক্যাল মাস্তান এবং চাঁদাবাজি করে বড় হয়ে আর কি। ছোটরা কিন্তু অত চাঁদাবাজি ঠিক না। ওই বস্তির ছেলেপেলেগুলো ওরা গ্যাং ঠিক আছে, ওরাও কাউকে বলতে গেলে সাথে সাথে মেরে দিয়ে চলে আসবে, কারণ ওটার যে কনসিকোয়েন্সটা কি এইটা ওরা জানে না। আর যারা সিনিয়র যারা ব্যবহার করে, ওরা সিকোয়েন্সও জানে, কনসিকোয়েন্সও জানে। তো যার কারণে ওরা যে গ্যাংটা, এই গ্যাংটা ঠিক ডিফাইন করা যাবে না উত্তরা, গুলশান, বনানীদের কাছে। ওদের কাছে হলো যেহেতু মা বাবার টাকা পয়সা আছে, গাড়ি আছে, হ্যাঁ, তারপরে আবার ওরা একজন আরেকজনের বলে যে ওরা আসলে অত অর্থবিত্ত নাই, কি আছে, গত 3 বছর ধরে দেখি একটা গাড়ি চালায়। হ্যাঁ, তারপর দেখো ওদের সব রুমে কিন্তু এসি নাই, জানো, অত ভালো না। গত 3 বছরে একবারও বিদেশে যেতে পারে নাই, ফকির ফাকরা। হ্যাঁ, এটা হচ্ছে ফকিরের ডেফিনেশন ওরা দিচ্ছে। কারণ হলো কি, গাড়ি চেঞ্জ করতে পারছে না, বিদেশে যেতে পারতেছে না, সব রুমে এসি নাই, তারপর গাড়ির মডেল চেঞ্জ করতে পারে না, হলো গরিব। কারণ কি, কারণ তো ওই পরিবেশে মানুষ হয়েছে। তখন ওদের মধ্যে এই যে সুপ্রিমেসি অফ মানে রিচ, যে হু ইজ রিচ, এই প্রতিযোগিতা আসে। এবং আবার তাদের মধ্যে ওভার সেন্সিটিভ। আমার বাচ্চার মধ্যে আমি দেখছি, আমার ছোটো মেয়েটা যখন আমার ছেলেটাকে ও না 2টা মোবাইল কিনে দিলাম, মোবাইল কেনার সময় মেয়েটাকে আগে দিছি যে ওর সেফটির প্রশ্ন আগে, কাজে ও তো ফোন টোন করতে পারবে। আমি সিনিয়র, আমি ওর বড় ভাই, পরে ক্লাস 9 এনে 10-এ, আমি ওর বড় ভাই, আমাকে না দিয়ে তুমি ওকে ছোটোকে আগে দিলা কেন? তাই আমরা যে ওর তো সিকিউরিটিতে আমার আগে দেখতে হবে, তো একটা প্রবলেম হলে ফোন করতে পারবে। এই নিয়ে তুল কালাম কাণ্ড। এই তাদের মধ্যে এই সুপ্রিমেসিটা, সিনিয়রিটা অনেক বেশি আছে। কারণ তাদের 8-10টা ভাই বোন থাকতো আগে গ্রামে, তারপরে 10-12টা ভাই বোন। আমি যে জায়গায় চাকরি করতাম সেই ভদ্রমহিলার 22টা বাচ্চা ছিল। যাই হোক, তো কেমনে হয়েছে আমি জানি না, একটা মা 22টা বাচ্চা। তো যাই হোক, এইটার পিছনে আবার অন্য ইতিহাস আছে। তো গ্রামে যখন মা বাবা ভাই বোন নিয়ে অনেক বড় ফ্যামিলি বসবাস করতো, তখন এদের রাগারাগি হইলে ওই চটথাপ্পড় দেওয়া, বকাঝকা দেওয়া, তখন কিন্তু এই রাগটা কমে যেত। কিন্তু এখনকার শহরে বাবার সময় দেয় না, মা সময় দেয় না, ও নিজে নিজে যেই চিন্তা করে ও মনে করে এইটাই রাইট, কারণ এর চিন্তাটা তো অন্য চিন্তার সাথে হচ্ছে না, কম্পেয়ার হচ্ছে না। যার কারণে ওরা হচ্ছে একমুখী হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়, অন্য কোনো মতকে তারা ধারণ করতে পারে না। এই জন্য যখন একবার সুপ্রিমে আমার গাড়ি আছে, আমার টাকা পয়সা, যখন অন্যজন একটা কথা বলে তখন এটা মেনে নিতে পারে না, তখন বলে যে ওকে ঠিক করতে হবে, মারতে হবে, পিটাইতে হবে। তখন আরও লোকজন গুছায়, সবারই তো টাকা পয়সা আছে। আর এখন সিগারেট
তারপরে যারা ড্রিঙ্কস করে, যে বাচ্চারা অনেক বাবা ড্রিঙ্কস করে, ছেলেরাও যে ড্রিঙ্কস করে ফাঁকে ফাঁকে, তখন ওদের লাইফস্টাইলটা ওই রকম হয়ে যায়, যার জন্য এরকম 10-12 জন একসাথে হলে না আসে, টাকার অভাব, ড্রিঙ্কস করতে পারে, ভালো হোটেলে যায়, 5 স্টার হোটেলে নাস্তা করে, তখন তাদের কাছে ওরা একমুখী চিন্তা করে। ওদের চিন্তাটা অন্য গ্রামের 10টা ছেলের মতো, বা বড় সংসারে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থাকলে যে চিন্তার ক্ল্যাশ হইতো না, তারপরে কেউ থাপ্পড় দিত, কেউ মারতো, কারো দেরি করে আসতো, ধমক দিত, তারপরে 2-1 দিন মাইর খাইতো। আস্তে আস্তে এই যে শখ বা রাগ, এটা অ্যাবজর্ব করার ক্যাপাসিটিটা বেড়ে যেত। কিন্তু এইখানে ব্যারিস্টার ফারুক তার বাচ্চারা সময় দিতে পারে না, তার মিসেস অন্য স্কুলে মাস্টারি করে, তার বাচ্চা কোথায় যাবে? এই পেশা, হ্যাঁ যাক, তো আল্লাহ রক্ষা করছে। আল্লাহ তুমি কবুল করো, চাকরি যেন না হয় জীবনে। হ্যাঁ, আরে কোন সময় বিদুষী মহিলা কয় না, বিদ্যান বিদুষী না? ও আচ্ছা, বিদুষী মহিলা। কোন সময় একটা সুপার চাকরি পেয়ে যায়, 1 লাখ টাকা 2 লাখ টাকা বেতন, তখন কবে যে হ্যাঁ না, আমি উৎসাহ দিচ্ছি না, আমি আল্লাহর কাছে আগে দোয়া করছি যেন চাকরি না হয়। হ্যাঁ, আমার মতো ফির। আচ্ছা আচ্ছা, এখন আমি যেটা বলতেছি, এই একমুখী চিন্তার কারণে এই বাচ্চাগুলো গ্যাং হয়ে যায়। গ্যাং, তারা স্টার, তারা টাকা দিয়ে পিস্তলও কিনে ফেলে। আর এই যে এটার মধ্যে দেওয়া হয়েছে না, এই ভোজালি, এটার নাম কিন্তু ফরিদপুরে বলে ভোজালি। এইটা হচ্ছে, এইটা এমন একটা জিনিস, এইটা যাইতেও কাটে, আসতেও কাটে। যাওয়ার সময় কাইটে কুটে নিয়ে যায়, আসার নারী বুড়ি বাইর করে নিয়ে চলে আসে। ছুরিটা আসে না, এইটাকে বলে লোকাল ভাষায়, ফরিদপুরে জানি আমি ভোজালি বলে, আর অন্য জায়গায় ছুরি বলে, এটা ঠিক আছে। তার যে এই যে এখানকার কম্বিনেশন, যে লাটিমটা হচ্ছে নন্দিত শৈশবের একটা উদাহরণ। আমি লাঠিম খেলেছি, আমি লাঠিম, শুধু এটা না, আমি এরকম লাঠিম খেলে এরকম করতাম, হাতে ঘুরতে এরকম, দ্যাট ওয়াজ দি। হ্যাঁ, লাঠিমটা তো আমরা এমনি মারি না, এরকম করে, তোমরা দেখো না, হয়তো 2-1 গ্রামে গেলে দেখতে পারো, লাঠিম উঠেই গেছে, এরকম দিতাম, মাঠে ঘুরতে। আবার এত পাকা ছিলাম যে লাঠি মেরে এরকম করলে উপরে চলে আসতো, তখন হাত পাততাম, লাঠি হাতে ঘুরতাম। তো এখন এই যে আনন্দ, এই যে তৃপ্তি, এখনকার বাচ্চারা তো লাঠিম চিনেই না, এরা খেলবে কখন? আসলে আরেকটা ব্যাপার, এই যে আমি শেষ করে ফেলি, ও যেটা বলছে এটা অনেক পড়াশোনার ব্যাপার। এদের যে একপাক্ষিক, একরকম একরৈখিক মানসিকতা হয়ে যাচ্ছে, মা বাবারা সময় দিতে পারছে না, অর্থের অভাব নাই, বৃত্তের অভাব নাই, বাড়ি গাড়ি সবই আছে, ওদের গ্যাংয়ের কালচারটা আলাদা। আর বস্তির গ্যাং কালচারটা, দে আর ইউজড বাই আদার সিনিয়র গ্যাং জাস্ট টু হ্যান্ডেল দি বিগ থিংস। কারণ বাড়ি দখল করতে ওই বস্তির পোলাপানরে নিয়ে যায়, গ্যাং মেরে নিয়ে আসছে, টাকা দিছে নগদ, ওরা ওইভাবে সেল হয়। কারো জমি দখল করবে, কাউকে মেরে আসবে, হুমকি দিয়ে আসবে, এইটা একরকম। আর ওদের চাঁদাবাজির কিছু নাই, ওদের হচ্ছে সুপ্রিমেসি, আমি এত বড় লোক, আমি এত বড় লোকের ছেলে, আমার সাথে কথা বলবে, ও আমার 1 বছর জুনিয়র, আমাকে বড় ভাই বলে বললো না, সালাম দিল না, এইটা ওদের ইগো। এইটা কিন্তু আমাদের সোশ্যাল প্রবলেম। এই সোসাইটি ওদেরকে এইভাবে তৈরি করে দিচ্ছে। কাজে আমরা যারা সোসাইটির এখন সিনিয়র হয়েছি, আমি তো তোমাদের জায়গায় ছিলাম, তখন আমার বাবা যে রোলটা প্লে করতো, তার বয়স 101 বছর, আমার বাবাও একটা মাস্তান, 101 বছর এসে আমার উপরে মাস্তানি করে, এখন ব্যবসা করে, আর আমার বকাচকা দেয়। হ্যাঁ হ্যাঁ, এখনও। তারপরে কিন্তু আমাদের সেই মাস্তানে আমার বাবার শাশুড়ি গেলি কেন? আমি যখন ক্লাস জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, আমি মিস্টার ব্যারিস্টার, আমি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, আমি মানুষের জেল দেই কত বছর। আমার একদিন আরেকজন পুলিশ অফিসার সন্ধ্যের পর, তখন বাজে সন্ধ্যে, আজান দিবে এরকম অবস্থায়, তা আমি শহীদ হাদিস পার্কে খুলনাতে, আমি বলতেছি ভাই, উনিও পুলিশের অফিসার, তা আমি বলছি ভাই আজান দিয়ে দেবে, আব্বা বাসায় চলে আসবে, এখনই যাইতে হবে, নাহলে তো প্রচলিত সমস্যা আছে। তখন ওইটা কিন্তু আমি বলছি যে ইচ্ছা করে, তা আমার অভ্যাসগতভাবেই তো আমি এরকম হয়ে গেছি। আজান দিছে এখনও আসে না বাচ্চা, এটা কোন ধরনের বিয়াদব? মা অভিযোগ করবে, হারিকেনের আলোতে পড়ছি আমি। আর অনেক সময় কোনো কুপিবাতি জ্বালায় বাইরে যাইতো, তো আমি জয়েন্ট ডিস্ট্রিক্টে, আমি বলছি আব্বা চলে আসবে, ভাই আমি এখন বাসায় যাই। ও লোকটা তাকে আছে, ভাই আপনি বিয়ে করছেন, আপনার বউ আছে, আপনি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, আপনার বাপের সন্ধ্যায় আসবে, আপনি এখন ভয় পেতেছেন, মানে দরিদ্র কোন ধরনের কথা? তখন আমি একটু, আসলে তো তাই ব্যাপারটা তো, হ্যাঁ, কারণ ওইটা আমি করছি তো অভ্যাসবশত, কারণ আমার তো এরকম অভ্যাস গড়ে উঠছে। কিন্তু এখনকার কোনো বাচ্চাকে এরকম সন্ধ্যের মধ্যে বাসায় ফিরে আসবা, ও তো থাকেই সারাদিন বাসায়, ফিরবে কই? আর ওর তো যাওয়ার জায়গা নাই, ওর তো খেলার মাঠ নাই। তারপরে ও যে বাসে চড়ে কোথাও যাবে, এক জায়গায় পাঠানো, সে বাসে সে চড়ে না, চড়ে গাড়িতে। তার যে মাল্টি ডাইভার্সিভ এক্সপিরিয়েন্স কনফ্রন্টিং উইথ নিউ আইডিয়াজ অ্যান্ড প্রবলেমস, তার তো সেই বাস্তবে ডেভেলপ করছে না। তা আমরা
ওদেরকে দোষ দেওয়ার চাইতে দোষ দিতে হবে আমাদের, আমরা যারা মা বাবা, বিকজ উই আর নট এমপ্লয়িং টাইম ফর দেম, উই আর নট গিভিং টাইম ফর দেম, উই আর নট গিভিং জাস্ট দ্য টাইম সো দ্যাট দে ক্যান এক্সচেঞ্জ দেয়ার আইডিয়াস, ভিউজ অর টকিং হোয়াট দে ওয়ান্টস। শুধু আমরা বলি আব্বু 5,000 টাকা লাগবে, কেন? ওই স্কুলে লাগবে। জিজ্ঞাসা করছি না কেন লাগবে, নে বাবা, কারণ তার তো টাকা আছে, কেন লাগবে, কী কাজে লাগবে, কোয়ারি করে, এটা আমরা করছি না। তো এইগুলো হচ্ছে আমাদের সমস্যা এই গ্যাং কালচারের। তবে আমাদের অনেক বেশি গার্জিয়ানদের সচেতন হওয়া উচিত। যদি আমরা সচেতন হতে পারি, আশা করি এটা থেকে আমরা মুক্তি পাবো। তার সাথে সবচেয়ে একটা বড় কথা, আমি এইটা আজকে আমাদের একজন ব্যারিস্টার সাহেব আছেন আর সাংবাদিকরা আছেন, আজকে আমাদের দেশে, আমি যেহেতু জজ, আমি জুডিশিয়ারি নিয়ে একটা কথা বলবো। আজকে যে বিচার ব্যবস্থা, এই দেশে 35 lakhs অফ কেসেস হ্যাভ বিন পেন্ডিং বিফোর দি কোর্টস, এবং সুপ্রিম কোর্টে 5 লাখ মামলা হয়ে গেছে। জজ কয়জন? সুপ্রিম কোর্টে 100 জন জজ, 60টা হয়তো বেঞ্চ হয়, সিঙ্গেল বেঞ্চ আছে, কিছু ডিভিশন বেঞ্চ আছে, অ্যাপিলেট ডিভিশনেই এখন মামলা হয়ে গেছে প্রায় 1.5 লাখের মতো। তো এরা কবে এটা বিচার করবে? এখন বাংলাদেশে মিনিমাম 10,000 জজের দরকার। যদি 10,000 জজ নিয়োগ করা হয়, গ্যাং, এই যে যারা ছেলেরা যারা অপরাধ করে, কিশোর অপরাধ করে, আজকে আমাদের শিশু আদালত আছে, এই এরা যদি কেউ অপরাধ করে, বিচার হওয়ার সাথে 2 মাস 3 মাসের মধ্যে ট্রায়ালটা যদি শেষ হয়ে যায়, তখন কিন্তু ওরা এসে বলল ওর শাস্তি হয়ে গেছে, এইটা দ্রুত বিচার হয়ে যায়, অথবা তাকে প্রবেশনে দিল, তখন শর্ট টাইমে যখন বিচারটা হয়ে যায়, তখন ওরা বুঝতে পারে যে না, বিচার হয়, অন্যায় হলে। এখন কোনো ছেলে, যে গ্যাং কালচারের কথা বলে, একটা ছেলেকে অ্যারেস্ট করলে 5 বছর তার কোর্টে যাতায়াত করতে করতে একটা বড় ক্রিমিনাল হয়ে বের হয়ে আসে। আর ও তো গ্যাং মানে কি, ও তো না বুঝে ওইগুলো করছে, ছুরি নিয়ে যায়, ওকে মেরে ফেলে, জবাই করে ফেলে, এটা তো ওর দোষ না, ও তো সঙ্গের কারণে ওইরকম হয়ে গেছে। আমরা যদি ওকে দ্রুত বিচার দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারি, তাইলে দেখবেন যে আর বাকিগুলো সব ঠিক হয়ে যাবে। আর একটা ব্যাপার, আজকে যে ব্যারিস্টার সাহেব মামলা করতেছে, আমাদের দেশের বিচার আজকে এত মামলা কেন? মামলা হচ্ছে, আজকে যদি আমরা বলে যে এই অনেকে কোর্ট কাছারিতে আবার ন্যায় বিচার পাওয়ার ইচ্ছা থাকলেও এই 10 বছর 5 বছর মামলা চলে বলে কেউ যায় না। কিন্তু আমাদের এখানে যদি অন্তত মিনিমাম 10,000-এর জায়গায় 5,000 কোর্টে হইতো, তাইলে যখন মানুষ দ্রুত বিচার পেয়ে যেত, ক্রিমিনাল যে অপরাধ করছে, খুন করছে, তার যে জেল ফাঁসি হইতো বা খালাস পেয়ে যেত, তাইলে কিন্তু এই দেখতো যে না, জেল হয়। এখন দেখা যায় একটা মামলা চলে 4-5 বছর 10 বছর। একটা মার্ডার করছে, এই যে কালকে আমাদের ওই মেয়েটা আমার আন্ডারে চাকরি করতো, ওই যে আমাদের এলএমের 20 বছরের সিলভি, ওই যে লাইলাতুল ফেরদৌস সিলভি, মাদারীপুরে কতজনের, 13 জনের বোধ হয় না 20 জনের, 23 জনের মৃত্যুদণ্ড দিছে, আবার কয়েক যাবজ্জীবন। হ্যাঁ, ও আমার সাথে এই কেসটা নিয়ে আগে আলোচনা করছে যে স্যার আমি এইটা এই ব্যাপার আছে। তা আমি বললাম যে হ্যাঁ, এটা তোমার ভালো এভিডেন্স আছে, ইউ ক্যান জাস্ট অ্যাওয়ার্ড পানিশমেন্ট টু দেম। যাক, সেটাও দিছে। কিন্তু 13 সালের মামলা আজকে 11 বছর পরে না হয়ে, এইটা যদি 13 সালের মামলা 14 সালে হয়ে যেত বা 15 সালে হয়ে যেত, তাহলে এই শাস্তিটার কারণে ইতিমধ্যে যে মানুষগুলো ভীতি, মানে ভয়হীনভাবে আরও অপরাধ অন্যায় করছে, তারা কমে যেত না। আজকে 23 জনের মৃত্যুদণ্ড হওয়ার পরে এলাকায় কিন্তু একটা বলে কি, তাহলে তো দেশে বিচার হয়। কিন্তু এই বিচারটা যদি আমি 6 মাস 9 মাস 1 বছর 2 বছরের মধ্যে করে ফেলতে পারতাম, তাহলে সমাজের একটা ইম্প্যাক্ট হইতো না। এই গ্যাং কালচারের এই বাচ্চাগুলোর যে 3 মাসের মধ্যে আমরা বিচার করে তাকে হয় প্রবেশনে রাখতাম, যে তুমি ভালো কাজ করবা, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারের কাছে গিয়ে রিপোর্ট করবা, এবং তুমি এইখানে একটা তোমার বাপের কাছ থেকে টাকা নিয়ে পাঠাগার করে দাও, না একটা এমন একটা রিক্রিয়েশনের ব্যবস্থা করো যাতে এখানে প্রচুর বই থাকে, প্লাস কয়টা ল্যাপটপ থাকে, এরকম কিছু একটা দাও। তোমার 5 বছর জেল দিলে তো তুমি শেষ, তার চেয়ে তোমার বাপ তো 50 লাখ টাকা দিতে কোনো বাধা নাই, 10 লাখ 20 লাখ টাকা দিয়ে বাধা নাই। তোমার বাবার কাছ থেকে টাকা এনে তুমি এইটা করো, বাবার সাথে নেগোসিয়েশন করলে যে আপনি এটা করেন, নাহলে আপনার ছেলেকে আমি 10 বছর জেল দিয়ে দেবো, মৃত্যুদণ্ড দিয়ে দেবো আপনার ছেলেকে, কোনটা চান? তখন বলে আমার ছেলের মৃত্যুদণ্ড হয়ে যাবে, তার চেয়ে যদি আমার এইটা দিয়ে যদি আমি আর ছেলের জীবনটা পেয়ে যাই, ও কিন্তু সমাজে একটা ভালো কাজ করবে। এখন এই জন্য মূল ব্যাপারটা হচ্ছে আমাদের আদালতের সংখ্যা বাড়াইতে হবে। এই যে ব্যারিস্টার সাহেব মামলা একটা নিলে কোনা বলে নিষ্পত্তি হবে, উনি কিন্তু বলতে পারতেছেন না। আর যারা আসে তারা প্রথমে যেই সম্মানীটা দেয়, পরে কিন্তু ওই যা নিচে আর টাকা দেয় না, বাসায় নিয়ে যেটা রাখছে বোর কাছে, বলে যে আজকে তো মক্কেল একটা ঝামেলা, ওদের তো এই স্টেপ নিতে হবে, টাকা লাগবে, দেওয়া না, ও কিন্তু আজকে আর টাকা দেবে না, তোমার কাছে 2000 থাকলে ওইটাই দাও, আমি সমন টমনে জারি করি এগুলা। হ্যাঁ, কিন্তু যদি দ্রুত বিচার হয়ে যেত, তাইলে কিন্তু নতুন নতুন ক্লায়েন্টও আসতো, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হইতো, মানুষ বিচার পেত, বিচার বিভাগের প্রতি আস্থা বাড়তো, তাহলে কিন্তু সমাজটা আরও অনেক সুন্দর হইতো। কিন্তু আমাদের দেশে, আমি বলতে চাই, আমাদের দেশের প্রশাসন বিভাগ আছে, তো আমাদের অনেক লয়ার ছাত্র কিন্তু সচিব আছে, আমাদের অনেক লয়ার, আবুল কালাম আজাদ 3rd ব্যাচ আমাদের প্রধানমন্ত্রীর ওই যে মুখ্য সচিব ছিলেন। তারপরে আমাদের অনেক, আমার সাথে এখন আমাদের জুনিয়র 8 ব্যাচের তাজুল এডিশনাল সেক্রেটারি হয়েছে, অনেকগুলো আছে আমাদের লয়ার। প্রশাসনে দেখেন
ওরা হচ্ছে সকল কাজের কাজী। সমস্ত মন্ত্রণালয়ের লিগ্যাল শাখাগুলো ওই প্রশাসনে যারা আছে ওদেরকে নিয়ে ওইখানে বসায় এবং তারা এমন এমন কথা বলে, তখন আমি মনে হয় যে আল্লাহ তাহলে তো ওগো কাছে গিয়ে আমার শিখতে হবে লেখাপড়া। প্রশাসনে একটা হাই হ্যান্ডেসনেস শেখানো হয়, ওদের যদি 10টা পোস্ট থাকে আরও 10টা বাড়ায় নেয়, কিন্তু বিচার বিভাগের পোস্ট কিন্তু বাড়াবে না, অন্য কোনো মন্ত্রণালয়ের পোস্ট তারা বাড়াবে না। কারণ যেহেতু অর্থ মন্ত্রণালয়ের সচিব হলো ওরা, জনপ্রশাসন সচিব ওরা, তারপরে আরও নিকার টিকার যা আছে না, ক্যাবিনেট সচিব ওরা সব বাজেট চলে যাচ্ছে ওইখানে। প্রশাসনের দিন দিন পদ বাড়তেছে। শুধু তাই না, তোমরা আর একটা কথা বলি, তোমরা কিন্তু প্রচুর পত্রিকা পড়বা, কারণ পত্রিকা পড়লে সত্য হোক মিথ্যা হোক সত্যটা বুঝে ফেলতে পারবা এবং চোখ কান খুলে যাবে। হ্যাঁ, আমি যে লেখাপড়া না করে এই কেমনে ফার্স্ট হয়েছিলাম এর মূল কারণ ছিল পত্রিকা পড়া, আর কিচ্ছু না, আমার কোনো লেখাপড়া নেই। হ্যাঁ, তারপরে এই পত্রিকা পড়লে অনেক কিছু জানা যায়। এদের দেখবা পোস্ট আছে, এই যে ব্যারিস্টার সাহেব আছে, পোস্ট আছে জয়েন্ট সেক্রেটারি 460টা 70টা, জয়েন্ট সেক্রেটারি আছে এখন 1800। তাহলে ওরা কারা? ওদের চেয়ার নাই, ওরা নামে জয়েন্ট সেক্রেটারি লেখে, বসে যায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চেয়ারে, কারণ পোস্ট তো উপরে নাই, আইনে তো ওইভাবে অ্যালোকেশন দেওয়া নাই, কিন্তু ওরা বেতন ভাতা পাচ্ছে কিন্তু জয়েন্ট সেক্রেটারি। এডিশনাল সেক্রেটারি 3 গুণ। সেক্রেটারি যেখানে আমি দেখছি ডিএস দিয়ে চালানো হইতো, সেই পোস্টগুলোকে আপগ্রেড করে সচিব বসায় দেওয়া হচ্ছে, এডিশনাল সেক্রেটারি বসায় দেওয়া হচ্ছে। তাহলে রাষ্ট্রের টাকা অনেক বেশি চলে যাচ্ছে না? আরেকটা আইনগত ব্যাপারে বলি আমি, এইটা ব্যারিস্টার সাহেব খুব ভালো বুঝবেন। একটা জিনিস, তোমরা এই বাবা মার অনেকের যারা এই সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারে পড়ো, এই সম্পত্তি ঠিক রাখার জন্য নামপত্র খাজনার দাখিলে লাগে না? যে আমার নামে রেকর্ড আছে সরকারের ঘরে, আমার এই বললে 5 ঘন্টা লাগবে, আমি বলবো না। যাক, ওই এখন এইটা যদি এসি ল্যান্ড যদি আমার নামপত্রটা রিজেক্ট করে, আমরা এডিসি রেভিনিউর কাছে যাই আপিল করার জন্য, কিন্তু ওইখান থেকে আসার পরে অর্ডারটা যদি তোমার মনোপুত না হয়, তুমি মুন্সিপ কোর্টে সহকারী জজ কোর্টে এসে তুমি ডিক্লেয়ার করলে যে অর্ডারটা বেগ ঠিক হয় না, আমার টাইটেলটা ডিক্লেয়ার করে আমার নামপত্রের অর্ডার দিয়ে দেন। এরা করছে কি, ওই এডিসির এগেনস্টে কোনো দরকার নাই, এডিশনাল কমিশনার বানাইছে একটা, প্রত্যেক ডিভিশনে 8টা ডিভিশনে 8টা পোস্ট বানাইছে এডিশনাল সেক্রেটারি দিয়া। ওরা ওই এসি ল্যান্ডের যে রায় দিল নামপত্র, সিম্পল টাইটেলের কোনো বিষয় না, খাজনা নেওয়ার ব্যাপারে ওইখানে যে করতে হবে, সেইটা রিজেক্ট হলে আসতে ভূমি আপিল বোর্ডে ওইখানে সচিব, ওইটা একজন সিনিয়র সেক্রেটারি যথেষ্ট, সেইখানে সচিব দিয়ে আবার ভূমি আপিল বোর্ডে যাইতে হবে। তার মানে 12-15 বছর একটা রেভিনিউ ম্যাটারের ডিসিশনের জন্য এখানে 3 জন না 4 জন বসে এই যে ভূমি আপিল বোর্ডে, কোনো দরকার নাই, কিন্তু এটা পোস্ট ক্রিয়েট করার জন্য এই কাজগুলো করছে, কোনো দরকার, ঠিক না? হ্যাঁ, এরপর হচ্ছে রিট, আবার রিটও হয়, আবার এটার পরে আবার গেলে প্রকৃতপক্ষে যাইতে হলে যে টাইটেল ম্যাটার থাকে যাইতে হবে সহকারী জজ কোর্টে। তো আমার এই 2 টায়ারের মাসে বছরে কয়েকশো কোটি টাকা খরচের তো কোনো দরকার নাই, কিন্তু ওদের পোস্ট বাড়াইতে হবে এই জন্য করছে। কিন্তু বিচার বিভাগের পোস্ট বাড়ে না। বিচার বিভাগের যদি পোস্ট বাড়তো, বিচার ব্যবস্থাটা আরও স্মুথ হইতো, বিচার যদি আমরা দ্রুত দিতে পারতাম, তাইলে কিন্তু এই অপরাধগুলো কমে যেত। আজকে যারা দুর্নীতি করে, আজকে দুর্নীতি মানে মামলা একটা হইলে 12 বছর লাগে, 10 বছর লাগে, হয়তো ইতিমধ্যে সে আরও টাকা বানায়, আরও দুর্নীতি করে, টাকা পাচারের সুযোগ পায়, তারপরে তারা চলে যায় বিদেশে, যে গাড়ি বাড়ি করে। আমার সম্পত্তি নিয়ে গেলে কী হবে? ও টাকাতে আমার ওই সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান দেখলাম কয়েক হাজার কোটি টাকা নিয়ে সে আমেরিকায় যে বাড়ি গাড়ি করে ব্যবসা বাণিজ্য করতেছে, পিকেশন না কিষেন নিয়ে যাচ্ছে, পিকে হালদার। এখন ঘটনা হচ্ছে বিচার ব্যবস্থায় দ্রুত হইতো, গ্রেপ্তার করলে আমরা যদি সাথে সাথে 2-1 বছরের মধ্যে জামিন দিতে বিচার করতে পারতাম, তাহলে কিন্তু জামিনের প্রশ্ন আসতো না। এখন মার্ডার কেস করলে, জবাই করলেও আমাদের জামিন দিতে হয়। কেন? এই ব্যারিস্টার সাহেব জায়গাগুলো যে মার্ডার করে আসছে, জবাই করছে, সাক্ষী আছে, তারপর সে যে জামিন চাবে কেন? কারণ তার একটাই কথা যে আমার ফাঁসি দিয়ে দেন, আমি ফাঁসি দেন, আমি তো বুঝেছি, তা আপনি আমার বিচারও করবেন না, আর বিনা বিচারে আমার আটক রাখবেন, মানে আমার তো রাইট টু জাস্টিস আছে, তাহলে আমার রাইটটা কোথায়? আমার রাইটটা আগে দেন, তাহলে আমার জামিন দেন। তখন কোর্টে অসহায় হয়ে যান, একটা মানুষকে তো বিনা বিচারে আটক রাখা যাবে না, এটা ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে, আন্ডার ট্রায়াল প্রিজনার। ওকে, তবে যাক, এইটাকে রিমেডিয়েট করার জন্য ব্যারিস্টার মধু সাহেব একটা করছে, সেকশন 35 সিআরপিসিতে বলছে, 35 বোধহয় 35A, যে যতদিন জেল খাটবে, এটা যদি তার কনভিকশন হয় তাহলে ওটা থেকে বাদ যাবে। কিন্তু যদি অ্যাকুইটাল হয় তাহলে ওইটা কী হবে? তাহলে ওইটা বিনা কাজে চলে গেল না, 5 বছর জেলে। আর যাক, অনেক কথা বলে ফেলছি। তবে আমি লর্ড কার্জন, ব্রিটিশ শাসকের ছোট ভাই কার্জন জুনিয়র এবং সৌদি শেখ বংশেরও ঐতিহ্যবাহী যে প্রফেসর কার্জন, আমি তাকে অনেক স্নেহ করি আর কি। হ্যাঁ, এখন সে যেমন আমি তোমাদের প্রফেসর, আমাদের কাছে ছোট ভাই, আবার আমি যখন
ওর বড় ভাই ডিপার্টমেন্টের বড় ভাই, আর আমারও বড় ভাই আছে। আমি এখনই শেষ করে দিব, তোমরা বইটা ভালো করে পড়বা, আর সোশ্যাল রিফর্মের কথা চিন্তা করবা, প্রচুর পত্রিকা পড়বা, আর যেখানে যা বলবো যে আদালতের সংখ্যা না বাড়াইলে এই দেশে বিচার ব্যবস্থা কখনোই ফলপ্রসূ হবে না। কারণ কোর্ট নাই, বিচার করবে কে? 3 বছর 5 বছর পরে ডেট পড়বে না? একজন বিচারের 3000 4000 মামলা, সে মামলা করতে পারবে 10টা, তার 100টা মামলা, 2000 মামলা সে পারবে? আচ্ছা, আর আমি তাকে স্নেহ করে কথা বলতে আবার একটু অপরাধবোধ আছে। মাননীয় প্রফেসর সাহেব, একজনে একটা ছোট্ট গল্প বলে শেষ করব, যে একটা গ্রামে একটা দাড়িওয়ালা বয়স্ক লোক কাঁদতেছে। তখন কাঁদার পরে এক লোক এসে বলছে, এই মিয়া তুমি কাঁদো কেন? হ্যাঁ, বুড়া মানুষ আবার কাঁদে নাকি? কয় যে তুমি কাঁদো কেন? কয় যে সকালবেলা আব্বা মারছে। তোমার আব্বা মারছে মানে তোমার আব্বা জীবিত আছে? হ্যাঁ। তোমার বয়স কত? 85। হ্যাঁ। তো তখন বললো তোমার আব্বা মারছে মানে? কারণ ওই লোকের বয়স ছিল 70 বছর 75 বছর। সে নিজেকে বলতে আমি 70 বছরের বুড়া বেটা, আমার সামনে আমার চেয়ে সিনিয়র লোক এই বাংলায় নাই। যারা দেখে তারাই বলে, এই তোমার বয়স কত? ও পোলাপান 60 বছর, এটি বাচ্চা পোলাপান। তোমার বয়স কত? কয় 68 বছর। কিছুই দেখো না এই দুনিয়াতে, আমি অনেক দেখছি। তার একটা অহংকার, তো অহংকার করা ঠিক না, এই জন্য বলতেছি। কারণ বাপের বড় বাপ আছে, তারপর দাদা আছে। তখন বললে তুমি বুড়া মানুষ, বয়স কত? কয় 85। তখন ঘাবড়াই গেল, তাহলে আমার চেয়ে বেশি বয়স্ক লোক আছে। কেমন হলো? ছোট হয়ে গেল। তারপরে বলে তুমি কাঁদো কেন? কয় আমার আব্বা মারছে সকালবেলা। কয় এটা আবার কি? তার মানে তোমার বাপ আছে, তাহলে তোমারও বড় কেউ আছে? তখন ও আরও হাত চুকে, 70 বছরের বয়সে, তো 70 বছরের বুড়া, বিরাট পদ্মারি। লাস্টে বললো যে, এই মিয়া তোমার বাপে মারছে, তোমারও বাপ আছে 85 বছর বয়স, তো তোমার বাপ মারলো কেন? বললো যে দাদার সাথে বেয়াদবি করছিলাম।